রেসিডেন্ট পারমিট পেতে বা টিআরপি পেতে আপনার এখানে কয়দিন লাগে। সো টিআরপি কিন্তু আপনি চাইলে 5 দিনও রেন্টের জন্য 400 ইউরো আনতে হবে, আপনার 200 ইউরো আপনি ডিপোজিট আকারে দিবেন, আর 200 ইউরো হচ্ছে সো আপনি 12 ইউরো দিয়ে আপনি 1 মাস চলতে পারবেন। সো 1 মাসে আপনি রিগাতে যে কোনো এরিয়াতে আপনি, নট অনলি রিগা, আপনি যে কোনো এরিয়া। সো তখন দেখানোর চেষ্টা করব যে ফিনল্যান্ডের কী অবস্থা, বা ফিনল্যান্ডে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের সাথে একটা কোলাবোরেট করার চেষ্টা করব, যাতে ফিনল্যান্ড নিয়েও একটা আপডেট দিতে পারি, এস্তোনিয়া নিয়েও একটা আপডেট দিতে পারি। এছাড়াও পোল্যান্ড, হাঙ্গেরি তো আমার ফ্রেন্ড বা ভাই ব্রাদার আছে। তো সবার থেকে সব ধরনের আইডিয়া নিয়ে আমি, আসসালামু আলাইকুম, আমি রিয়াজ, এই মুহূর্তে আছি লাটভিয়াতে। সো আজকে কথা বলবো তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু না, এডুকেশনাল কোনো কথাবার্তা না, জাস্ট হচ্ছে রেগুলার লাইফস্টাইল নিয়ে বা একটা ডেইলি ব্লগ, ডেইলি লাইফ নিয়ে একটু কথা বলবো, যে লাটভিয়াতে খরচ কীরকম, বা ওভারঅল 1 মাসে কেমন খরচ যেতে পারে, বা সব কিছু মিলিয়ে মান্থলি আপনার কত টাকা নিয়ে আসলে আপনি এখানে সেফ থাকবেন, বা মান্থলি কত টাকা খরচ হতে পারে, এটা নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করি তাহলে। সো আশেপাশে দেখতে পাচ্ছেন একদম আপনার স্নোতে কাভার হয়ে গেছে, সামনে হয়তো আরও বেশি স্নো পড়বে, তখন হয়তো একদম দেখাই যাবে না, এরকম হয়ে যাবে। এখন তো যা একটু দেখা যাচ্ছে আশেপাশে। সো আজকে কোনো ইনফরমেশনাল ভিডিও না এটা, আপনার লাটভিয়া আসতে গেলে কী হবে না হবে এগুলো নিয়ে কোনো ভিডিও না, জাস্ট হচ্ছে ডেইলি লাইফ নিয়ে সো ভিডিওটা। সো প্রথমে যদি আমি বলি লাটভিয়াতে আসলে, বা লাটভিয়াতে আসার পর প্রথম 1 মাসে আপনার কী কী খরচ হতে পারে, বা আপনার কোন ক্ষেত্রে বা কোন খাতে কত খরচ যেতে পারে, কত টাকা যেতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো। সো আমার তো অলরেডি এখানে 1.5 মাস হয়ে গেল। সো এখন যদি আমি বলি 1.5 মাস আমার কতটা খরচ, সর্বপ্রথম আপনার এখানে আসার পর যে খরচটা দিতে হবে সেটা হচ্ছে 1 মাসের অ্যাডভান্স রেন্ট আপনাকে দিয়ে দিতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে 2 মাসের টাকা হাতে নিয়ে আসতে হবে। 1 মাসেরটা আপনি অ্যাডভান্স পে করবেন, আর রানিং মাসেরটা আপনি এসে পে করবেন। দ্যাট মিনস আপনার ডরমেটরি ফি যদি 200 ইউরো হয়, আপনাকে রেন্টের জন্য 400 ইউরো আনতে হবে, আপনার 200 ইউরো আপনি ডিপোজিট আকারে দিবেন, আর 200 ইউরো হচ্ছে আপনি রেন্টে দিবেন আপনার রানিং মান্থের জন্য। দ্যাট মিনস আপনার যে ডিপোজিটটা দিচ্ছে সেটা আপনি হয়তো বা পরে যখন ডর্ম ছেড়ে দিবেন তখন আপনি পেয়ে যাবেন, বাট আপনাকে এটা মানে সিকিউরিটি ডিপোজিট হিসাবে রাখতে হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে 400 ইউরো আপনাকে বাজেট করতে হবে। 400 ইউরোর বাইরে আর কেমন খরচ হতে পারে? সো এরপরে যদি বলি আপনার ডকুমেন্টেশন, লাইক আপনাকে আসার পরে কিন্তু বাস কার্ড করে ফেলতে হবে। বাস কার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এটা অনেক কাজের, কারণ হচ্ছে আপনার কাছে যদি বাস কার্ড যদি থাকে, যে কোনো এরিয়াতে আপনি ফ্রিতে যেতে পারছেন। লাইক বাস কার্ড করতে আপনার 12 ইউরো যাবে। সো আপনি 12 ইউরো দিয়ে আপনি 1 মাস চলতে পারবেন। সো 1 মাসে আপনি রিগাতে যে কোনো এরিয়াতে আপনি, নট অনলি রিগা, আপনি যে কোনো এরিয়াতে আপনি যেতে পারবেন ওই বাস কার্ডটা দিয়ে। সো 400 ইউরোর সাথে কিন্তু এই বাস কার্ডের 12 ইউরোটা অ্যাড করে ফেলতে হবে। এরপরে হচ্ছে যে কি আপনার টিআরপির জন্য আপনার, আমার কাছে কিন্তু অনেকে জানতে চায় যে রেসিডেন্ট পারমিট পেতে বা টিআরপি পেতে আপনার এখানে কয়দিন লাগে। সো টিআরপি কিন্তু আপনি চাইলে 5 দিনেও পেতে পারেন, চাইলে 10 দিনেও পেতে পারেন, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনি কয় দিনের জন্য সেটা নিচ্ছেন। সো আপনি যদি সেটা 5 দিনের জন্য বা 3 থেকে 5 দিনের জন্য নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 80 থেকে 90 ইউরো আপনাকে পে করতে হবে, সেটা এমার্জেন্সি পাওয়ার জন্য বা শর্ট টাইমের মধ্যে পাওয়ার জন্য। আর যদি আমার মতো যদি আপনার খুব বেশি এমার্জেন্সি না হয়, সেক্ষেত্রে আপনি 10 দিনের জন্য নিতে পারেন, এক্স্যাক্ট 10 দিনেই আপনি সেটা পেয়ে যাবেন। সো ওই টিআরপি পেয়ে গেলে আপনি জবের জন্য রেডি, বা যে কোনো কাজের জন্য রেডি, আপনি তখন জব সার্চিং বা যে কোনো কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আর টিআরপির জন্য তাহলে আমি ধরে নিলাম আপনি যদি 10 দিনের জন্য নেন, সেক্ষেত্রে আপনার 90 ইউরো। তো প্রথমে 400 ইউরো, তারপর বাস কার্ডে 12 ইউরো, টিআরপির জন্য গেল 90 ইউরো। এর বাইরে আর কি খরচ আছে? সো এর বাইরে যদি বলতে যাই, আপনার এখানে খাওয়া দাওয়ার জন্য একটা ব্যাপার আছে, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো খাওয়া দাওয়ার খরচ কেমন যায়? যদি আপনি বাংলাদেশ থেকে আপনার মশলাপাতি এগুলো নিয়ে আসেন, তাহলে হয়তো খরচ একটু কম হবে, বা যদি কোনো রান্না করার জন্য যদি কোনো কুকিং ম্যাটেরিয়াল যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার আরও টাকা সেভ হবে। যেমন আমি কিছু জিনিস আনতে পারিনি, তো সেই ক্ষেত্রে সেটা প্রবলেম হয়ে যায়। তো আমি ভিডিওটা একটু হোল্ড করব, এখানে একটু কাজ করছে আপনার এখানে যে বরফগুলো আছে, সে বরফগুলো এখান থেকে সব হচ্ছে রিমুভ করছে। আমাকে হয়তো ভিডিও একটু হোল্ড করতে হতে পারে, আমি দেখানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে কাজ করছে, এই জন্য হয়তো বা আমার ভিডিওটা একটু হোল্ড করতে হবে। সো আবার ব্যাক করছি ভিডিওতে। সো যে কথা বলছিলাম, আপনার ওভারঅল এখানে আসার পর কত রেন্ট হতে পারে, প্লাস হচ্ছে আপনার বাস কার্ডের জন্য, টিআরপির জন্য খরচ। এখন কথা বলবো ডেইলি যে খাবার দাবার বা খাবারের জন্য বা নিজের লাইফস্টাইলের জন্য যে খরচটা হয় সেটার জন্য বলবো। সো প্রথমে যদি বলি, এখানে খাবার দাবার খুব একটা বেশি সস্তা না, আবার অনেক বেশি এক্সপেন্সিভও না, মিড পর্যায়ে আছে। যেমন আপনি যদি হালাল হারামটা যদি আপনি
যদি আপনি হালাল হারামটা দেখে যদি খেতে চান সেক্ষেত্রে হয়তো বা খরচ একটু একটু বেশি যাবে। সো যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে, লাইক এখানে কিছু হচ্ছে হালাল দোকান আছে মুসলিমদের বলতে পারি। সো যদি সেখান থেকে যদি আপনি চিকেন নেন সেক্ষেত্রে আপনার 7 ইউরোর মতো যেতে পারে আপনি 1 কেজির জন্য। বাট আপনি যে কোনো সুপার শপ থেকে যদি নেন, যেটা হচ্ছে যে কি আপনার হারাম আমি বলবো না, বাট হচ্ছে যে কি তাদের কাটিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। লাইক সেখানে হচ্ছে যে কি আপনি মুরগি 4 ইউরোতে বা 5 ইউরোতে আপনি 1 কেজি 1.5 কেজির মতো পেয়ে যাবেন। বাট আপনার যদি একটু আপনি হারাম আর হালাল যদি আপনি জাস্টিফাই করেন সেক্ষেত্রে আমি বলবো মুসলিম শপ থেকে 7 ইউরো বা 7.5 ইউরো দিয়ে 1 কেজি নেওয়া বেটার। সো এখানে আপনার এই খরচটা কিছুটা বেশি যাবে, বাট আপনি নিজের কাছে একটা আপনি সেলফ স্যাটিসফাই থাকবেন। এর বাইরে যদি আপনি বলি সবজি ওভারঅল ভেজিটেবল নিয়ে যদি বলি, ভেজিটেবলের খরচ ভালো এখানে এক্সপেন্সিভ। লাইক আমরা প্রতি মাসে ক্যাবেজ বা আদার যেই সবজি যেগুলো আছে ওগুলো আপনার 5-10 ইউরোর মতোই যায়। সো এরপরে নিজেদের সকালের নাস্তা আছে, নাস্তা করতে হয়, বিভিন্ন ধরনের নাস্তা খেয়ে দিয়ে তারপর বের হতে হয়। সো নাস্তার জন্য খরচ আপনার 15 থেকে 20 ইউরো যায়। এরপরে হচ্ছে আপনার ডিম আছে, দুধ আছে, এগুলো খুব একটা বেশি এক্সপেন্সিভ না, বাট সামটাইম ডিমটা একটু হচ্ছে ভালো এক্সপেন্স যায়, 3 ইউরো পড়ে যায় বা 3.5 ইউরোর মতো পড়ে যায়। সো ওভারঅল যদি আমি মান্থলি একটা ক্যালকুলেশন করে বলি, এইভাবে 1 বাই 1 বললে হয়তো বা অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে না। মান্থলি যদি একটা ক্যালকুলেশন করি, আপনার ডর্মের ফি সহ, আপনার ডেইলি লিভিং সহ, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ইনক্লুডেড আপনার 350 থেকে 400 ইউরোর মতো যাবে। 400 যদি আপনি বাজেট করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনি এখানে চলতে ফিরতে পারবেন। 350 হলে একটু টাইট বাজেট হয়ে যায়, বাট হচ্ছে যে কি যদি 400 হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার খুবই স্মুথলি খুবই সুন্দরভাবে আপনি এখানে লাইফ লিড করতে পারবেন। এখন আমি আমার পার্সোনাল এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যেমন আমার ডর্মের ফি হচ্ছে 187 ইউরো। 187 ইউরোর বাইরে যদি আমি বলি তাহলে 187 ইউরোর সাথে আমার হচ্ছে বাস কার্ড প্রতি মাসে অ্যাড হয় 12 ইউরো। এরপর সিম কার্ড আছে, আপনার সিম আপনি যখন নতুন সিম নেবেন তখন আপনি 5 ইউরো দিয়ে আপনাকে সিম নিতে হবে, সেটা 14 ডেজ ভ্যালিডিটি থাকবে। এরপরে আপনি চাইলে রিচার্জ করে করে সেটা এক্সটেন্ড করতে পারেন, অথবা হচ্ছে টাকা সেভ করার জন্য আপনি চাইলে নতুন সিম আবার কিনে আবার 14 দিন ইউজ করতে পারেন। আমি এটাই করি, আমি টাকা সেভ করার জন্য আমি প্রত্যেক 14 দিন পর পর একটা হচ্ছে নতুন সিম কিনি, যাতে হচ্ছে যে কি সেটা ভ্যালিডিটি আমি 14 ডেজ পাই। সো ওভারঅল আমার 10 ইউরো দিয়ে আমার ইন্টারনেট বা মোবাইলের জন্য আমার 10 ইউরো মান্থলি বাজেট রাখলে হয়ে যায়, এটা দিয়ে আমার মান্থলি চলে যায়। সো আমার বাস কার্ডের জন্য 12 ইউরো, দেন হচ্ছে মোবাইলের জন্য 10 ইউরো, এরপর হচ্ছে ডরমেটরি তো 187 ইউরো। সো ওভারঅল এই দিকে হয়তো বা 210-12 ইউরো হচ্ছে। এরপর খাওয়াটা হচ্ছে এখানে অনেক সেন্সিটিভ, ভালো করে খাওয়া দাওয়া করতে মানে হয় কাজ করা যাবে না বা লাইফ লিড করা যাবে না সুন্দর করে। সো খাওয়ার জন্য আপনার পার পার্সন 100 ইউরো বাজেট করলে খুবই স্মুথলি এবং খুবই ভালোভাবে এখানে থাকা যাবে। সো ওভারঅল 210 ধরলাম ওদিকে, আর এইদিকে যদি 100 ধরি 310। এরপর হচ্ছে যে কি আরও কিছু টুকিটাকি প্রতি মাসে কিছু জিনিস কিনতে হয় বা খরচ আছে, তো সব কিছু মিলে আরও যদি 40 ইউরো ধরি 350 ইউরো হয়। 350 ইউরো আপনি খুবই স্মুথলি যেতে পারবেন। আর যদি 400 বাজেট করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনি এখানে লাইফ লিড করতে পারবেন। লাইক আপনি যদি ক্যাফেগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে নিজেকে সময় দিতে বা ঘোরাফেরা করতে পছন্দ করেন, যদিও ঘোরাফেরার জন্য তেমন কোনো টাকা খরচ হয় না, বাট হচ্ছে যদি আপনি বাইরে খাওয়া দাওয়া অনেক বেশি করেন বা ঘুরতে পছন্দ করেন, রেস্টুরেন্টগুলা বা ক্যাফেগুলা আপনি যদি এক্সপ্লোর করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা আরও কিছু এক্সট্রা যাবে। বাট 350 থেকে 400 হচ্ছে যে কি এখানে আপনার সবচেয়ে হাইয়েস্ট। 400 হলে ওভারঅল সব কিছু স্মুথলি চলে বা ভালোভাবে আপনি লিড করতে পারবেন, আমি এটাই বলবো। সো যারা বলেন যে কত খরচ হতে পারে মান্থলি বা কত যায়, সো তাদের জন্য হচ্ছে যে কি এটা আছে, মান্থলি তুমি যদি 350 থেকে 400 বাজেট করো তাহলে তুমি এখানে ভালোভাবে হচ্ছে যে থাকতে পারবা। সো ওভারঅল হচ্ছে এইটাই। এখন দেখতে পাচ্ছেন স্নো পড়ছে, এখন এখানে দাঁড়িয়ে থাকাও একটু কষ্টকর, কারণ একটা ঠান্ডা উঠছে আশেপাশে থেকে। সো আমি হয়তো ভিডিও শুরুতে একটা ব্রিজ দেখিয়েছিলাম, ওই ব্রিজেই আছি, এই ব্রিজেই অনেক সময় আড্ডা দেওয়া হয় ফ্রেন্ডরা মিলে। সো এখন ওই ব্রিজেই আছি। আজকে প্রথমে এখানে দিনের বেলা আসলাম, দিনের বেলা আসা হয় না কাজের জন্য, জবের জন্য বা আদার কাজের জন্য, ভার্সিটির জন্য আসা হয় না। সো ওভারঅল হচ্ছে এইটাই। এরপরে নিজে রান্নাবান্না বাংলাদেশ থেকে আসার আগে রান্নাবান্না শিখে আসা উচিত আমি বলবো, অ্যাটলিস্ট বেসিক রান্না যাতে করে এখানে খেতে পারেন। আমারও রান্নার খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না, বাট হচ্ছে যে এখানে আসার পর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কিছু ম্যানেজ করছি। সো এর বাইরে রান্নার বাইরে যদি আরও কোনো স্কিল নিয়ে যদি আমি বলি কোন স্কিলটা আপনি শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে, সেটা আমি বলবো
আপনার যদি ক্যাফে রেস্টুরেন্টে কাজ করা লাইক পিৎজা বার্গার সুশি এই টাইপের জিনিসগুলো যদি বানানো যদি আপনার জানা থাকে বা একটা বেসিক আইডিয়া থাকে এগুলো কীভাবে প্রিপেয়ার করতে হয়, তাহলে আমার কাছে মনে হয় ভালো এখানে জব পেতে আপনার জন্য ইজি হবে। এর বাইরে যারা হচ্ছে আপনার টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে তারা যদি কনস্ট্রাকশনের ওয়ার্ক বা যে কোনো টেকনিক্যাল কাজ যদি জেনে থাকেন তাহলেও আমার মনে হয় এখানে কাজ করা ইজি, কাজ পাওয়া ইজি। হয়তো আপনি এসে সাথে সাথে পাবেন না, সাথে সাথে কেউই পাবে না, কারণ এখন উইন্টার চলছে, এখন জবের ক্রাইসিস আছে, জব ক্রাইসিস থাকবেই। বাট আপনি আপনার যদি ইন ফিউচার ডে বাই ডে যদি চেষ্টা করতে থাকেন বা সামনে যখন সামার চলে তখন চেষ্টা করলে আপনার অবভিয়াসলি একটা না একটা ওয়ে হয়ে যায়, আল্লাহ তাআলা একটা না একটা ওয়ে করে দিবে সবাইকে। সো এইটাই। সো আমি বলবো বাংলাদেশ থেকে আসার আগে কুকিং স্কিল প্লাস হচ্ছে যে কি নিজের এই এক্সট্রা কারিকুলাম জিনিসগুলো হচ্ছে একটু শিখে আসা উচিত, যাতে এখানে লাইফটা ভালোভাবে লিড করতে পারেন। আর এছাড়াও সপ্তাহে আমি যদি মাস্টার্সের কথা বলি, মাস্টার্সে হচ্ছে আমার সপ্তাহে 3 দিন ক্লাস থাকে বা মাঝে মধ্যে 2-3ও থাকে, 4 দিনও থাকে, একটা সময় ছিল। বাট এখন অলরেডি আমার 2টা সাবজেক্ট শেষ, তো এই জন্য আর হচ্ছে এখন খুব একটা বেশি ভার্সিটি যেতে হয় না, এখন হচ্ছে ফুল টাইম কাজ করা যায় আর পাশাপাশি হচ্ছে ভার্সিটি তো আছেই। আর সামনে যখন সেমিস্টার ফাইনাল হয়ে যাবে তখন ফুললি ফ্রি। তো সেমিস্টার ফাইনালেও হচ্ছে যে কি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেক্ষেত্রে এস্তোনিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড এই কান্ট্রিগুলো ভিজিট করার প্ল্যান আছে। এস্তোনিয়াতে আমার একটা ফ্রেন্ড থাকে, সো এস্তোনিয়া যাওয়ার প্ল্যান খুব সবচেয়ে বেশি। আর 31st নাইট বা 31স্টে হয়তো বা ফিনল্যান্ডে থাকবো। সো তখন দেখানোর চেষ্টা করব যে ফিনল্যান্ডের কী অবস্থা, বা ফিনল্যান্ডে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের সাথে একটা কোলাবোরেট করার চেষ্টা করব, যাতে ফিনল্যান্ড নিয়েও একটা আপডেট দিতে পারি, এস্তোনিয়া নিয়েও একটা আপডেট দিতে পারি। এছাড়াও পোল্যান্ড, হাঙ্গেরিতেও আমার ফ্রেন্ড বা ভাই ব্রাদার আছে। তো সবার থেকে সব ধরনের আইডিয়া নিয়ে আমি চেষ্টা করব এই চ্যানেলে বা আমার চ্যানেলে আপডেট করার, যাতে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছো বা স্টুডেন্ট আছেন যারা, তাদের প্রসেসিংটা স্মুথ হয়। এর বাইরে যদি কারো কোনো প্রসেসিং নিয়ে হেল্প লাগে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি অবশ্যই হেল্প করার ট্রাই করব। সো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করছি একটা ওভারঅল আইডিয়া হয়েছে যে কত খরচ হতে পারে বা এখানকার লাইফস্টাইলটা কীরকম, বা সামনে যখন সামার আসবে তখন হয়তো আরও ভালোভাবে দেখাতে পারবো। সো ওভারঅল আজকের ভিডিও এতটুকু, ভিডিও আমি এখানেই শেষ করব। আরও কারো কিছু যদি জানার থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো, কমেন্টস বক্স তো আছে। এছাড়াও যদি আরও ডিটেল ইনফরমেশন লাগে আমার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে দেন আমাকে চাইলে এনি টাইম কল করতে পারো। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটা কাজে আসবে ইন ফিউচার, যারা লাটভিয়া নিয়ে এসো, নট অনলি লাটভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, লিথুনিয়া, এস্তোনিয়া, যে কান্ট্রি নিয়ে আসো না কেন, কোনো কনফিউশন থাকলে জানাতে পারো। আমার কাছে ইনফরমেশন থাকলে বা আমার কাছে যদি জেনুইন ইনফরমেশন থাকে আমি অবভিয়াসলি শেয়ার করব। আর এর বাইরে কারো যদি কোনো এইসব কান্ট্রি নিয়ে প্রসেস করার প্ল্যান থাকে আমাকে জানাতে পারো, আমি সবাইকে স্মুথলি প্রসেস শেষ করার বা আপনার তোমার কমপ্লিট করার চেষ্টা করবো। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও। ভিডিও যদি ভালো থাকে বা ইনফরমেটিভ মনে হলে ফ্রেন্ডদের সাথে বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারো, এতটুকুই বলবো। সো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বা তোমরা এরপরে কী ধরনের ভিডিও চাও আমাকে জানাতে পারো, আমি সবাইকে চেষ্টা করব সবার রিকোয়েস্টটা হচ্ছে ফিল আপ করার জন্য। সো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। সো এখানে এই ভিডিওটা শেষ করব। সবাইকে আসসালামু আলাইকুম।